শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত হলো জানালেন উপদেষ্টা রিজওয়ানা। জানাবো আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনূসের কূটনীতিতে বিস্মিত, বিরক্ত ও বিচলিত ভারত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। সংলাপের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট সংশোধনী এনে এরপরই সরকার নির্বাচনের কথা ভাববে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, সংস্কারের জন্য সরকার যে 6টি কমিশন গঠন করেছে সেগুলো 3 মাসের মধ্যে প্রতিবেদন দিতে পারে বলে আশা করছি। এক পর্যায়ে আমরা সংলাপে যাব। সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরে আমরা নির্বাচনের কথা ভাবব। রাজনৈতিক দলগুলো এরই মধ্যে স্পষ্ট করেছে আগে সংস্কার এবং পরে তারা নির্বাচনে যেতে চান। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কমিশনের কর্মপরিধি ঠিক করতে হয়তো আরও 2 থেকে 3 সপ্তাহ লাগবে। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চাওয়া হচ্ছে। যে কমিশন গঠন করা হয়েছে প্রাথমিকভাবে আশা করা যাচ্ছে 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে পারবে। এগুলো বাস্তবায়িত হবে কিনা সেটা রাজনৈতিক ঐক্যের উপর নির্ভর করবে বলে জানান তিনি। ব্রিফিংয়ে জানানো হয়, সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের টাকা বিভিন্ন বেসরকারি ব্যাংকে রাখা হয়েছিল, সেগুলো দিতে পারছে না তারা। লুটপাটের মাধ্যমে সেগুলো হাতিয়ে নেওয়া হয়েছে। জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের দিন আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত পুলিশের ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব 3-এর একটি দল। র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য জানান। তিনি জানান, গত 5 আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনার ভিডিও দেশ বিদেশে মানুষকে নাড়া দিয়েছে। এতে ব্যাপক সমালোচনাও হয়। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে আসে যে এই লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ছিলেন ইন্সপেক্টর আরাফাত হোসেন। এরপর আত্মগোপনে চলে যান তিনি। ওই ঘটনায় দায়ের করা মামলায় আজ রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভ্যানে লাশের স্তূপ করেছে পুলিশ, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে থাকা দেওয়াল, পোস্টার ও ঘটনাস্থল দেখে নিশ্চিত হওয়া গেছে এটি আশুলিয়া থানার সামনের ভিডিও। ভিডিওটিতে লাশের স্তূপ করা এক পুলিশ সদস্যকে দেখা যায়। পরে জানা যায় তিনি হলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। তার গ্রামের বাড়ি বরিশালে। প্রায় 2 বছর আগে ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন তিনি। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আত্মগোপনে চলে যান তিনি। বন্ধ ছিল মোবাইল ফোনও। ছাত্র জনতার ব্যাপক আন্দোলন ও গণবিপ্লবের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। তবে সাবেক এই প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর 1 মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে রয়েছে তিক্ত অবস্থায়। হাসিনার ভারতে অবস্থান বিরক্তিকর বিষয় হিসেবে রয়ে গেছে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাম্প্রতিক সাক্ষাৎকারেও ভারতকে অবাক করেছে। বিবিসির আনবার শান ইথিরাজান পরীক্ষা করে দেখেছেন ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হতো এবং তার 15 বছরের শাসনামলে 2 দেশের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক ছিল। তার ক্ষমতায় থাকা সময়টি ভারতের নিরাপত্তার জন্য ছিল বেশ উপকারী, কারণ তিনি তার দেশ থেকে পরিচালিত কিছু ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে দমন করেছিলেন এবং কিছু সীমান্ত বিরোধীকে নিষ্পত্তি করেছিলেন। কিন্তু পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে শেখ হাসিনার অবস্থান, তিনি কতদিন দেশটিতে থাকবেন সে বিষয়ে কোনো স্পষ্টতা না থাকায় শক্তিশালী সম্পর্ক বজায় রাখার জন্য 2 দেশের প্রচেষ্টাকে জটিল করে তুলেছে। এটি গত সপ্তাহে স্পষ্ট হয়ে যায় যখন ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর ইউনূস দিল্লিতে থাকার সময় হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বান জানান। হাসিনার প্রস্থানের পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেছেন, বাংলাদেশ তাকে ফিরিয়ে আনা না পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তবে সেক্ষেত্রে শর্ত থাকবে, তাকে চুপ থাকতে হবে। এই মন্তব্যের মাধ্যমে ডক্টর ইউনূস স্পষ্টতই গত 13 আগস্ট শেখ হাসিনার বক্তব্যের কথা উল্লেখ করেছেন। ওই সময় শেখ হাসিনা ন্যায় বিচার দাবি করেছিলেন এবং বলেছিলেন সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের অবশ্যই তদন্ত, চিহ্নিত এবং শাস্তি দিতে হবে।
হাসিনার এই বক্তব্য বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি করেছিল এবং এরপর থেকে তিনি আর কোনো প্রকাশ্য বক্তব্য বা বিবৃতি দেননি। এছাড়া গত জুলাই ও আগস্টে সরকার বিরোধী বিক্ষোভের সময় মানুষ হত্যার জন্য শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ দাবি জোরালো হয়েছে। ডক্টর ইউনূস তার সাক্ষাৎকারে আরও বলেছিলেন, উভয় দেশকে তার দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি করতে একসাথে কাজ করতে হবে। বর্তমানে এই সম্পর্ককে তিনি নিম্ন পর্যায়ে রয়েছে বলে বর্ণনা করেছেন। অধ্যাপক ইউনূসের বক্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি, তবে দেশটির কর্মকর্তারা বিচলিত বলে জানা গেছে। ভারতীয় একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেছেন, ভারত অপেক্ষা করছে এবং বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহের দিকে নজর রাখছে। ঢাকা থেকে আসা সরাসরি মতামত ও বিশিষ্ট ব্যক্তিদের প্রকাশিত মতামত বিবৃতিগুলোকে নোট করেছে ভারত। ডক্টর ইউনূসের কূটনীতিকে মেগাফোন কূটনীতি হিসেবে বর্ণনা করে সাবেক ভারতীয় কূটনীতিকরা বলেছেন, ইউনূসের এই মেগাফোন কূটনীতিতে তারা বিস্মিত হয়েছেন। এর মাধ্যমে মিডিয়ার সাথে বিতর্কিত দ্বিপাক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছেন ডক্টর ইউনূস। মূলত যদি কোনো দেশ বা পক্ষের মধ্যে আলোচনা, প্রেস রিলিজ এবং বক্তব্য ঘোষণার মাধ্যমে অনুষ্ঠিত হয়, তবে সেটাকে মেগাফোন কূটনীতি বলে, যার লক্ষ্য অন্য পক্ষকে একটি পছন্দসই অবস্থানে গ্রহণে বাধ্য করা। ঢাকায় দায়িত্ব পালন করা ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি বলেছেন, ভারত অন্তর্বর্তী সরকারের সাথে কথা বলার জন্য এবং বাংলাদেশ ও ভারতের সকল উদ্বেগ নিয়ে আলোচনা করার জন্য নিজের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে। অবসরপ্রাপ্ত এই কূটনীতিক বলেছেন, সমস্যাগুলোকে নিয়ে আনুষ্ঠানিক উপায়ে এবং বিশেষ করে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ রয়েছে এবং কিসের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে নিম্ন পর্যায়ের বলে বর্ণনা করেছেন তাই স্পষ্ট নয়। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন বিবিসিকে বলেছেন, ভারতীয় নেতারা কি কোনো মিডিয়ার সঙ্গে কথা বলবেন না? ডক্টর ইউনূসকে যদি নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞেস করা হয়, তিনি অবশ্যই তার মতামত প্রকাশ করতে পারেন। আপনি যদি সমালোচনা করতে চান, তবে যে কোনো বিষয়ে সমালোচনা করতে পারেন। কয়েক সপ্তাহ আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস টেলিফোনে কথা বললেও এখন পর্যন্ত উভয় দেশের কোনো মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়নি। ভারতের একটি বিস্তৃত ঐক্যমত রয়েছে বলে মনে হচ্ছে যে হাসিনা ততক্ষণ ভারতে থাকতে পারবেন যতক্ষণ না অন্য দেশ তাকে সেই দেশে প্রবেশ করতে দিতে রাজি হয়। তবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বিক্ষোভের সময় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে প্রত্যর্পণের জন্য তারা পদক্ষেপ নিচ্ছেন। তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, যেহেতু তাকে বাংলাদেশে গণহত্যার প্রধান আসামি করা হয়েছে, তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, যেহেতু তাকে বাংলাদেশে গণহত্যার প্রধান আসামি করা হয়েছে, আমরা তাকে আইনিভাবে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করব। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধ করলেও শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার সম্ভাবনা কম।